দরিদ্র এক চাষির ছেলে অ্যারাগন কোন এক পূর্ণিমা রাতে সে বেড়াতে গিয়ে অদ্ভুত একটা ডিম খুঁজে পায়, যেটা কিনেছিল অনেক দুর্লভ প্রজাতির একটা ড্রাগনের ডিম। আর কিছুদিন পরই সে ড্রাগনের ডিমটি থেকে বেরিয়ে আসে কিউট একটা ড্রাগন, এরাগনের বন্ধু। এরপর হঠাৎ একদিন তাদের রাজ্যে যখন ভয়ানক এক অন্ধকার নেমে আসে, তখন তার এই দুই বন্ধু মিলে একে অপরের পাশে থেকে নেমে পড়ে রাজ্য এবং রাজ্যের অসহায় মানুষকে বাঁচানোর অভিযানে। তারপর তাদের সঙ্গে যা কিছু করতে থাকে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। সত্যিকারের বন্ধুত্ব যে আসলে কেমন হয় সেটাই আমরা জানতে পারবো আজকের এই মুভিটির গল্পে, এবং হারিয়ে যাব রূপকথার এক অন্যরকম দুনিয়ায়। কথা দিচ্ছি শেষ পর্যন্ত থাকলে অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এশিয়ার একটা রাজ্যে এক চঞ্চল যুবক এরাগনকে তার কাকাতো ভাইয়ের সাথে একই সাথে বসবাস করছে এবং তারা দুজন বন্ধুর মতো সব সময় মজা করতে থাকে। এরাগন ছোটবেলা থেকে একটু চঞ্চল স্বভাবের। এখন তার বয়স মাত্র 17 বছর। তার বাবা মানেই, যার জন্য সে তার কাকা আর কাকাতো ভাইয়ের সঙ্গে এখানে থাকে। তাদের রুজি রুটি হিসেবে তারা বনের পশু পাখি শিকার করা আর কৃষি কাজকে বেছে নিয়ে। তো প্রতিদিনকার মতো আজও গভীর রাতে এরাগন তার হাতে তীরের ধনুক নিয়ে জঙ্গলে থেকে ছুটে যায় শিকারের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর এরাগন শিকারের জন্যই একটা হরিণের দিকে তীর ছুড়লে এক অদ্ভুত রকমের উজ্জ্বল আলো জ্বলতে দেখতে পায়, যেটা দেখে এরাগন বেশ ভয় পেয়ে যায়। আর এই উজ্জ্বল আলোর ভেতর থেকে এক অদ্ভুত রকমের নীল রঙের একটা বড় পাথর এসে তার সামনে পড়ে। এরাগন বুঝতে পারে না যে সেই পাথরটাকে নিয়ে কি করবে। তাছাড়া হরিণটা কি করে এমন পাথর হয়ে গেল, এসব জল্পনা কল্পনা শেষ করে এরাগন পাথরটা হাতে তুলে নেয়। এই পাথরটা মূলত এই রাজ্যের রাজার কাছ থেকে চুরি করা হয়েছে। পাথরটি চুরি করেছে এসামোনিয়ার রাজ্যের রাজকুমারী আলিয়া। চলুন এই আলিয়াদের রাজ্য সম্পর্কে একটু জেনে আসা যাক। আলিয়া হলো ভাইটান গোষ্ঠীর একজন সদস্য। আর ভাইটান গোষ্ঠী হলো যারা স্বাধীনতার জন্য লড়াই করে। তাদের লড়াইটা হলো এসব অপরাজাদের বিরুদ্ধে, কারণ এই অপরাজারা অন্যায়ভাবে সবার ক্ষতি করে এবং কাউকেই সুস্থভাবে বাঁচতে দেয় না। তাই ভাইটান গোষ্ঠী তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু দেখা যায় খারাপের আধিপত্য এতটাই বেশি যে এই ভাইটান গোষ্ঠী রাজাদের অপশক্তির কাছে পরাজিত হয়। আর যারা হাতে গোনা কিছু সংখ্যক যোদ্ধা এই যুদ্ধ থেকে বেঁচে যায়, তারপর তারা পাহাড়ে বড় বড় পাথরের আড়ালে গিয়ে রাজার সৈন্যদের হাত থেকে লুকিয়ে বসবাস করতে শুরু করে। তাদের জীবনকে রক্ষা করার প্রয়াসে আর যুদ্ধের জন্য নতুন করে নিজেদেরকে তৈরি করে। তারা এই রাজার অপশক্তির কাছে খুবই দুর্বল। তাই তারা এমন কিছুর জন্য অপেক্ষা করছে যা দিয়ে তারা এই দুর্গম পরিস্থিতিকে খুব সহজে মোকাবেলা করতে পারে। এখানে আমাদের দেশের উদাহরণ দেয়া যেতে পারে। আশা করি বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি। তো যাই হোক, আলিয়া অনেক সাহস নিয়ে তার প্রাণপণ লড়াই করে সৈন্যদের হাত থেকে পাথরটি ছিনিয়ে এনে পালিয়ে যাচ্ছিল, কারণ সে জানতো এই পাথরটা তাদের মুক্তি দিতে পারে। কিন্তু কিছুটা পথ আসতে সে বুঝতে পারে তার সময় শেষ হয়ে আসছে। তার পরাজয় নিশ্চিত। তাকে অপশক্তির কাছে হার মানতেই হবে, কারণ এই রাজা পাঠিয়েছে দুর্ধর্ষ জাদুঘর দারজাকে। দারজার জাদুর কাছে কেউ টিকতে পারে না। সে তার নামের মতোই ভয়ঙ্কর, আর তার কর্মকাণ্ড তার থেকেও অধিক ভয়ঙ্কর। দারজা তার কালো জাদুকে কাজে লাগিয়ে আলিয়াকে খুঁজে বের করে ফেলে। আলিয়া এত চেষ্টা করেও তার শেষ রক্ষা করতে পারে না। যখনই আলিয়াকে দারজার কালো জাদু শেষ করে দেবে, তখন আলিয়া আর কোনো উপায় না পেয়ে তার হাতে থাকা পাথরটা মন্ত্র পড়ে এখান থেকে গায়েব করে দেয়। আর এই পাথরটা ওই আলোক রশ্মি হয়ে এরাগনের কাছে গিয়ে পড়ে। এতক্ষণে আলিয়াকে দারজা তার কালো জাদু বন্ধ করে তার কবজায় নিয়ে নেয়। এদিকে পাথরটা পেয়ে এরাগন খুব চিন্তিত হয়ে পড়ে, যেমনটা আমরা প্রথমেই দেখেছি। সে বুঝতে পারে না এখন এই পাথরটাকে নিয়ে সে কি করবে। তাই সেটাকে নিয়ে এক মাংস কষাইয়ের কাছে আসে, আর এই পাথরের বিনিময়ে সে তার কাছ থেকে খাওয়ার মাংস চায়। কিন্তু এই কষাই বুঝতেই পারে না এই পাথরটা আসলে কি। তাই সে অনেক ঘাবড়ে যায় আর কোনো মতে এই পাথরটা নিতে চায় না, বরং জিজ্ঞেস করে, তুমি পাথরটা কোথায় পেয়েছো? তখন এরাগন বলে, ওই রাজার এরিয়া থেকে আমি শিকার করে এনেছি। এই কথা শুনে কসাইয়ের মনে সন্দেহ পুরো ক্লিয়ার হয়ে যায়। তাই সে এরাগনকে স্পষ্ট করে বলে দেয়, এই পাথরটা আমি নিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। কারণ কসাই মনে করছিল এই পাথরটার জন্য পুরো গ্রাম ধ্বংস হয়ে যেতে পারে। এরাগনকে কসাই তাড়িয়ে দিলে সে খালি হাতে ফিরে আসতে বাধ্য হয়। অন্যদিকে বাইরে বসেছিল এক জীর্ণ শীর্ণ অর্ধ বয়স্ক লোক। সেখান দিয়ে রাজার সৈন্যরা আসা যাওয়া করত। তো যাওয়ার সময় ওই বয়স্ক লোকটাকে দেখে রাজার লোকেরা এসে বিভিন্ন ভাবে হয়রানি করতে থাকে। কিন্তু লোকটা মুখ বুজে তার
সব সময় সহ্য করে নেয়। সে অন্যায়ের কোনো প্রতিবাদই কখনো করতে পারে না। হতে পারে সেটা তার বয়সের কারণে। এরপর আমরা এরাগনকে দেখতে পাই। এরাগন মন খারাপ করে শূন্য হাতে বাড়িতে ফিরে আসে, আর তারপর খেতে গিয়ে সে তার চাচাতো ভাই দুজন মিলে মাটিতে কুপিয়ে কুপিয়ে ফসল ওঠানোর সময় আবারও দুজনই অনেক মজা করে কাজ করতে থাকে। তারা সব সময় আনন্দ, হাসি ঠাট্টায় মেতে থাকতো। তাদের সময়গুলো খুব সুন্দরভাবে পার করতো। ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক অনেক ভালো ছিল। কথায় কথায় তার চাচাতো ভাই বলে, আমি এখান থেকে অনেক দূর চলে যাব, কারণ আমার বয়স হয়ে গেছে। 19 বছরের পর তরুণ ছেলেদেরকে রাজা জোর করে ধরে নিয়ে যায় তার গোলামি করার জন্য। তাই আমি চাই না এই রাজা দাসত্ব করে তার হুকুম পালন করে অন্য অসহায় মানুষের ক্ষতি করতে। এভাবে আমি আমার জীবন পার করতে পারবো না। তাই আমি ডিসিশন নিয়েছি, রাজার লোক আমাকে নিয়ে যাওয়ার আগেই আমি এখান থেকে যে করে হোক পালিয়ে যাব। যখন এরাগনের ভাইয়ের চলে যাওয়ার সময় হয়, তখন তাদের খুব মন খারাপ থাকে। অনেক কষ্ট নিয়ে তাকে সবকিছু ছেড়ে এখান থেকে চলে যেতে হয়। আর তার চলে যাওয়ার পর এরাগন খুব একা হয়ে পড়ে। সব সময় মন খারাপ করে একাই বসে থাকে, কোনোভাবেই তার সময় কাটাতে চায় না। একদিন রাতে এরাগন শিকারে না গিয়ে একটা মোমবাতি ধরিয়ে পাথরের পাশে বসেছিল। তখন ওই যে নীল রঙের পাথরটা, সেটা নড়ে চড়ে ওঠে এবং পাথরটা ভেঙে তার ভেতর থেকে ছোট্ট একটা কিউট বাচ্চা ড্রাগন বেরিয়ে আসে। চোখের সামনে এমন অদ্ভুত ঘটনা ঘটতে দেখে এরাগন প্রথমে একদম চমকে যায়, আর সে ভয়ে ভয়ে বাচ্চা ড্রাগনটার দিকে এগিয়ে যায়। তখন এরাগন বুঝতে পারে সে পাথর ভেবে যা তুলে এনেছে সেটা আসলে পাথর নয়, সেটা আসলে ড্রাগনের ডিম। অনেক সাহস করে এরাগন এবার ড্রাগনের মাথায় হাত রাখতেই আবারও বিদ্যুতের গতিতে সেখানে একটা আলোর ঝলকানি হয়। আর এই আলোর ঝলকানি এত প্রখর ছিল যে এরাগন সেখানে পড়ে গিয়ে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তবে তার স্পর্শ আলিয়া, ওই বয়স্ক লোকটা এবং রাজা বুঝতে পারে যে কেউ একজন ড্রাগন আরোহী আসতে চলেছে। রাজা এই বিষয়টা বুঝতে পেরে দারজাকে ডেকে পাঠায় এবং বলে যে এই ডিমটা পেয়েছে সে যেন কোনো মতে যোদ্ধাদের পর্যন্ত পৌঁছাতে না পারে, তাকে যে করে হোক শেষ করে দাও। কারণ রাজা ভয় পাচ্ছিল যদি ড্রাগন আরোহীকে সাথে নিয়ে যোদ্ধারা আরো শক্তিশালী হয়ে ওঠে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে সে তো আর বেশি দিন রাজত্ব করতে পারবে না। সেই সাথে রাজা জানতো এমন একটা ড্রাগন আরোহী আসবে যে তাদের অস্তিত্ব বিলুপ্ত করে দিবে। তাই রাজা এতটা ভয় পাচ্ছিল। এদিকে সেন্স হারিয়ে এরাগন ড্রাগনকে নিয়ে এক অদ্ভুত রকমের স্বপ্ন দেখে। আর সেন্স ফিরতে সে ভাবতে থাকে তার সাথে এটা কি হলো, সে কি সব স্বপ্ন দেখলো, এই স্বপ্নের মানে কি। সেই সাথে দেখতে পায় তার হাতে একটা অদ্ভুত রকমের প্যাঁচানো চিহ্ন হয়ে গেছে। এটা মূলত ড্রাগনকে স্পর্শ করার ফলে হয়েছে। আর এই চিহ্ন কারো হাতে ড্রাগন স্পর্শ করার পরে হলে সে ড্রাগন আরোহী হতে পারবে। তাই তার ভেতরেও ড্রাগনের মতো অলৌকিক কিছু পাওয়ার আসতে শুরু করে। এরপর এরাগন ড্রাগনটার নাম রাখে চাষারা। তো যাই হোক, এই ড্রাগনের ডিমটার সঙ্গে আলিয়া অ্যাটাচমেন্ট ছিল। তাই সে জানতে পারে ড্রাগনটার এখন কি হচ্ছে, কোথায় কোন অবস্থায় আছে। সে যেহেতু আলিয়া তার জীবনে থাকতেও কখনো ড্রাগনের ডিমটা কোথায় আছে বলবে না, তাই দারজা আলিয়ার উপর ব্ল্যাক ম্যাজিক করে জানতে পারে ড্রাগনটা এখন কোথায় আছে। যখন দারজা জানতে পারে ডিমটা এরাগনের কাছে আছে, তখন সে তার বিশাল এক দৈত্যরূপী সৈন্য সামন্তদের এরাগনকে খুঁজে আনতে পাঠিয়ে দেয়। অন্যদিকে বাজারে বৃদ্ধ লোকেরা বসে তাদের তরুণ ছেলেদের নিয়ে দুঃখ প্রকাশ করছিল, কারণ প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার কারণে রাজা এই ছেলেদেরকে জোর করে নিয়ে গেছে আটকে রেখে তার দাসত্ব করার জন্য। তখন সেখানে বয়স্ক লোকটা চলে আসে, যাকে রাজার সৈন্যরা বিরক্ত করছিল, মনে আছে তো? আর এখানে থাকা সবাইকে এই রাজ্যের সুদিনের কথাগুলো বলতে থাকে। একটা সময় এই রাজ্য ছিল ড্রাগন আর ড্রাগন আরোহীদের সমারোহ। মানুষেরা ড্রাগনকে নিয়ে সব সময় একসাথে বসবাস করত। এই সবকিছুর পাশে দাঁড়িয়ে এরাগন শুনছিল। এই কথাগুলো শুনে তার খুব ভালো লাগছিল। সে ড্রাগন আর আরোহীদের কথা শুনে নিজেই মনে মনে কিছু একটা ভাবতে শুরু করে। তো এই লোকটার কথা বেশিক্ষণ এখানে চলে না, কারণ সে রাজার বিরুদ্ধে কথা বলে তাকে একজন রাজা সৈন্য এসে এখান থেকে উঠিয়ে নিয়ে যায়। তো পরের দিন এরকম ড্রাগনকে নিয়ে সব কথা শুনে সে তার ড্রাগনটাকে সাথে নিয়ে বাইরে বের হয়। চাষারাকে খুব যত্ন সহকারে আকাশে উঠতে শেখায়। হঠাৎ করে চাষারা চোখের পলকে এখান থেকে উড়ে আকাশের দিকে চলে যায়। অনেক অপেক্ষা করার পরেও সে আর ফিরে আসে না। এটা দেখে আবারও এরাগনের মনটা খুব খারাপ হয়ে যায়। ভাবতে থাকে তার ভাই যাওয়ার পরে সে কত একা হয়ে গেছে। এই ড্রাগনটাকে নিয়ে একটু সময় কাটতো তার, কিন্তু আবারও সে তাকে ওরা শেখাতে গিয়ে হারিয়ে ফেললো। এখন সে কি করে একা থাকবে? তো কিছুক্ষণ পরে সে আবারও দেখতে পায় আকাশ থেকে ড্রাগনটা তার নতুন রূপ নিয়ে ফিরে আসতে শুরু করেছে। আর ড্রাগনটা মাটিতে ফিরে আসার সময়
সময় এরাগনের হাতের ওই চিহ্নটা ঝলমল করে ওঠে, তার সাথে হাত ব্যথা অনুভব করতে থাকে। হঠাৎ করে চাষারা উড়ে আসলে এরাগন অনেক বেশি খুশি হয় আর মনে মনে ভাবে সেদিন বাজারে ওই লোকটা তো ঠিক কথাই বলেছিল। তো দেখা যায় ড্রাগনটা অনেক বড় হয়ে ফিরে এসেছে এবং সে এখন কথাও বলতে পারে। চাষারা এসে এরাগনকে তার মতো করে সম্মান জানায় আর বলে, আমি আপনার জন্যই 1000 বছর ধরে ওয়েট করেছিলাম যাতে একজন ঠিকঠাক আরোহী আমি পেয়ে যাই। আজ আমি এত অপেক্ষার পর আপনাকে পেয়েছি। আপনি হলেন আমার সেই আরোহী। আজ থেকে আমার দায়িত্ব আপনার এবং আপনার দায়িত্ব আমার। এখানে একটু বুঝিয়ে বলি, ড্রাগনদের পরিচালনা যারা করে তাদেরকে ড্রাগন আরোহী বলা হয়। আর এই ড্রাগন আরোহী যারা হয় তাদের হাতে এরাগনের হাতে যেমন চিহ্ন রয়েছে তেমন চিহ্ন হয়। আর অদ্ভুতভাবে ড্রাগন তাদের আরোহীদের কথা শুনতে পায় এবং ভালোভাবে বুঝতেও পারে, পোষা প্রাণীদের মতো আর কি। তো যাই হোক, এই সবকিছু দেখে এরাগনের ভীষণ ভালো লাগে। এখন এরাগনও চাষারা কথা বুঝতে পারছিল, তার ভেতর ড্রাগনকে নিয়ে জানার আরো তীব্র আকাঙ্ক্ষা বাড়তে থাকে। তাই সে চাষারা সম্পর্কে আরো কিছু জানতে সে বাজারে ওই লোকটা ব্রুমের কাছে আসে এবং তার সেখানে থাকা ড্রাগনের উপরে বিভিন্ন বই পড়ে চাষারা সম্পর্কে জানতে শুরু করে। এমন সময় ব্রুমো সেখানে আসলে এরাগন ড্রাগনদের সম্পর্কে আরো কিছু কথা তার কাছে জানতে চায়, কিন্তু লোকটা তাকে কোনো কিছু না বলে এখান থেকে তাড়িয়ে দেয়। তবে এরাগনও হাতছাড়া পাত্র নয়, সে কান্না করে খুবই ইমোশনাল কথা বলতে শুরু করে, যার ফলে রুমের মনে এরাগনের জন্য জায়গা হয়ে যায় এবং তার কাছে থাকা ড্রাগনদের একটা শক্তিশালী তলোয়ার দেখে সে সম্পর্কে সে এরাগনকে বলে। ফেরার পথে এরাগন দেখতে পায় রাজার সৈন্যরা এখানে এসে অসহায় মানুষদের উপর নানাভাবে অন্যায় অত্যাচার শুরু করেছে এবং এরাগনের কথাও সবার কাছে জিজ্ঞেস করছে। সেটা এরাগন দূর থেকে দেখে ভীষণ কষ্ট পায় আর নিজেকে কোনো মতে তাদের থেকে আড়াল করে রাখে। একটা পর্যায়ে অত্যাচার দেখে এরাগন ভয় পেয়ে দৌড়াতে শুরু করে এবং তার কাকাকে সাবধান করার জন্য ছুটে আসতে থাকে তার জীবন বাঁচানোর জন্য। তখন চাষারা তার এই কন্ডিশন দেখে তাকে উঠিয়ে নেয় আর দ্রুত তার কাকার কাছে পৌঁছানোর জন্য। ওই যে চাষারা তাকে কথা দিয়েছিল আজ থেকে তার দায়িত্ব চাষারা। কিছুক্ষণ পর এরাগন বাড়িতে ফিরে তার কাকাকে এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। এরাগনের ভাই যাওয়ার পর একমাত্র আপনজন বলতে তার ওই কাকাই ছিল, কিন্তু আজ তার আসার আগে রাজার সৈন্যরা তার কাকাকে মেরে ফেলেছে। এখন এরাগন তার শেষ আশ্রয়স্থলটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। সে পাগলের মতো আচরণ করতে শুরু করে, যার কারণে সে মনে করে এই সমস্ত কিছু চাষারার জন্যই হয়েছে, কারণ চাষারা যদি তাকে উঠিয়ে না নিত তাহলে সে তার কাকাকে সে বাঁচতে পারত। কিন্তু চাষারা বুঝতে পেরেছিল এত সৈন্যদের সাথে কোনোভাবে একা এরাগন পেরে উঠবে না। তো এখন এরাগন বাইরে এসে চাষারাকে যা তা কথা বলে এখান থেকে তাড়িয়ে দেয়। সে চাষার উপর তখন প্রচন্ড রেগেছিল, সেই সাথেই কখনো তার কাছে ফিরে আসতে নিষেধ করে দেয় এবং ভেতরে এসে তার কাকার শেষ কৃত্য করতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক সে সময় সেখানে ব্রুম চলে আসে আর এরাগনকে বলে, তোমার জীবনে অনেক বড় বিপদ আসতে চলেছে, তুমি আমার সঙ্গে চলো। কিন্তু এরাগন তার কথা বিশ্বাস করে না এবং কোনো মতে তার সঙ্গে যেতে রাজি হয় না। এক পর্যায়ে ব্রুম তাকে জোর করতে থাকলে তাদের ভেতর হাতাহাতি পর্যন্ত হয় আর তখনই ব্রুম এরাগনের হাতে ড্রাগনের সে পেঁচানো চিহ্নটা দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে এই সে ড্রাগন আরোহী। শেষ পর্যন্ত ব্রুম এরাগনকে নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় আর তাকে জোর করে এখান থেকে নিয়ে চলে যায়। সেই সাথে ব্রুম তার ড্রাগনকে ডাকতে বলে, কিন্তু এরাগন কোনো মতেই ড্রাগনকে ডাকতে রাজি হচ্ছিল না, কারণ সে চাচ্ছিল না সে ড্রাগন আর তার সাথে থাকুক বা তার সাথে আর কখনো দেখা হোক, কারণ সে তার কাকার মৃত্যুর জন্য সে ড্রাগনটাকেই দায়ী মনে করেছে। তখন ব্রুম এরাগনকে বুঝিয়ে বলে, রাজার অত সৈন্যদের সঙ্গে একা তুমি বা তোমার ড্রাগন লড়াই করে টিকে থাকতে পারতে না, বরং তোমাদেরই ক্ষতি হতো। এই সব কিছু শোনার পরে এরাগন জিজ্ঞেস করে, তুমি রাজা আর ড্রাগন সম্পর্কে এত কিছু কিভাবে জানো? এই কথা শুনে এবং সোজাসুজি কোনো উত্তর দেয় না, বরং আবারও ড্রাগনকে ডাকতে বাধ্য করে। এক পর্যায়ে এরাগন ব্রুমের জোড়াজড়িতে চাষারাকে ডেকে আনে এবং তার ভুল বুঝতে পেরে চাষারার কাছে ক্ষমা চায়। চাষারাও তাকে তখন ক্ষমা করে দেয়। এদিকে দারজা এবার তার আরো শক্তিশালী সৈন্যদেরকে পাঠায় এরাগনকে খুঁজে নিয়ে যাওয়ার জন্য। এই সৈন্যদেরকে আরবান সৈন্য বলা হয়। এই বিষয়টা আগে থেকে ব্রুম আন্দাজ করতে পেরেছিল, তাই ব্রুম এই সৈন্যদের নজর ফাঁকি দিয়ে গার্ডেনে যাওয়ার জন্য প্ল্যান করতে থাকে। চারপাশে চাষারাকে খুব ভালোভাবে নজর রাখতে বলে। তবে যাওয়ার পথে চাষারাকে আরবান সৈন্যরা দেখে ফেলে। দ্রুত এরাগন আরবান সৈন্যদের দেখে তাদের উপর হামলা করতে চায়, কিন্তু ব্রুম তাকে এমন কিছু করতে নিষেধ করে দেয়। তখন এরাগন বলে, আমি খুব
খুব ভালো তলোয়ার চালাতে পারি, তুমি আমার ওপর ভরসা করতে পারো। এমনকি সে নিজেকে প্রমাণ করার জন্য ব্রুমের সাথে লড়াই করতে চায়। তো তার কথা মতো ব্রুমও তার সঙ্গে তলোয়ারবাজি করতে রাজি হয়ে যায়, আর 2 সেকেন্ডে এরাগন ব্রুমের কাছে কুপকাত হয়ে যায়। এর ফলে এরাগনের ভুল ধারণা ভেঙে যায়। ওই যে বলেছি এরাগন খুব চঞ্চল, যার কারণে হুটহাট করে ডিসিশন নিয়ে নেয় আর কি। কিছুক্ষণ পরে সন্ধ্যা নামলে আগুন ধরানোর প্রয়োজন হয়। তখন ব্রুমও পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। ব্রুমকে এত কষ্ট করতে দেখে এরাগন এসে বলে, এত কষ্ট করার কি আছে? চাষারাকে বললে ওই তো মুখে দিয়ে মুহূর্তের মধ্যে আগুন ধরিয়ে দিতে পারে। এরাগনের এমন কথা শুনে ব্রুম বলে, চাষারা এখনো অনেক ছোট, ওর এখনো আগুন ধরানোর মতো বয়স হয়নি। এরপর সে কিছু একটা মন্ত্র বলে ফাইনালি আগুন ধরাতে সক্ষম হয়। এই মন্ত্র পড়া থেকে এরাগনের খুবই কৌতূহল হয়, আর ব্রুমকে এই মন্ত্রের বিষয়ে জিজ্ঞেস করে। তখন ব্রুম তাকে কোনো কিছুই বলে না। এরাগন বেশ হতাশ হয়ে যায়। আসলে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিষয়ের প্রতি এরাগনের একটু বেশি কৌতূহল কাজ করে। আর অভিমান করে সে চাষারাকে তখন বলে, আমাদেরকে ব্রুমও একটু বিশ্বাস করে না, তাই সে কোনো সিক্রেটই আমাদের সাথে শেয়ার করছে না, ছোট মানুষ যেমনটা করে আর কি। এরপর সকাল হলে তারা আবারও তাদের যাত্রা শুরু করে, আর সন্ধ্যা হতে তারা একটা গ্রামে এসে পৌঁছায়। আর ব্রুমো তাকে কিছু খাবারের ব্যবস্থা করে আনতে বাইরে পাঠিয়ে দেয়। এরকম ব্রুমের কথা মতো খাবারের ব্যবস্থা করতে গেলে সে হাঁটতে হাঁটতে কোথাও একটা চলে আসে। সেখানে সে একটা লোককে দেখে খুব ভয় পেয়ে যায়, আর পাশের একটা ঘরের ভেতর ঢুকে যায়। আর এই ঘরের ভেতর ঢুকলে সে একজন মহিলাকে দেখতে পায়। ইনি হলেন জ্যোতিষী এঞ্জেলা। এঞ্জেলার সঙ্গে দেখা হওয়ার পর এঞ্জেলা এরাগনের ভবিষ্যৎবাণী করে দিয়ে বলে, তোমাকে রোজ একটা মেয়ে স্বপ্নে ডাকে। তখন এরাগন তো কিছুই বুঝতে পারে না। এরাগন তার কাছে ওই মেয়েটার নাম জানতে চাইলে তাকে বলার আগে এরাগনকে এখান থেকে চলে যেতে হয়, কারণ এখানে আরবান সৈন্যরা চলে এসেছে। এরাগন জ্যোতিষীর ঘর থেকে বেরোতে আরবানরা তার উপর অ্যাটাক করে দেয়, আর তাকে ওই মুহূর্তে বাঁচানোর জন্য ব্রুম হাজির হয়ে আরবানদের সাথে যুদ্ধ শুরু করে। আরবানদের সদস্য সংখ্যা এত বেশি ছিল যে তাদের সঙ্গে দুজন লড়াই করে টিকে থাকা কোনো মতে সম্ভব নয়। তাই এরাগন কিছু মন্ত্র পড়ে, তার কাছে থাকা তীর আরবানদের দিকে ছুড়ে মারে। এতে করে আরবান সৈন্যরা অনেকে আহত হয়, আর বেশ কিছু আরবান এখান থেকে পালিয়ে চলে যায়। তবে ম্যাজিক করার জন্য এরাগন অনেকটা অসুস্থ হয়ে পড়ে, আর সেখানে সে অজ্ঞান হয়ে যায়। এরাগনের এমন কন্ডিশন দেখে ব্রুম ভীষণ অবাক হয়ে যায়, কারণ যে জাদু মন্ত্র শিখতে অনেক ড্রাগন আরোহীদের বছরের পর বছর সময় লাগে, সেখানে খুবই অল্প সময়ের ভেতর এরাগন এসব মন্ত্র তন্ত্র রপ্ত করে নিয়েছে। মূলত এই জাদু থাকে ড্রাগনের ভেতর, কিন্তু সেটা আরোহীরা তাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে। তবে এই ঘটনার পর ব্রুম তাকে সাবধানে মন্ত্র ব্যবহার করতে পারে, কারণ এই মন্ত্রের প্রভাবে ড্রাগন আরোহীদের শরীরের উপর প্রভাব পড়ে, যার কারণে মন্ত্র পড়ে তীর ছোড়ার পর এরাগন সেখানে দুর্বল হয়ে সেন্সলেস হয়ে যায়। যদিও মন্ত্রতন্ত্র বেশি প্রয়োগ করা হয়, তাহলে কারো কারো প্রাণেরও ঝুঁকি থাকে। তো একদিন এরাগন চাষারার পিঠে উঠে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে থাকে, এবং ব্রুমের শেখানো চোখের মন্ত্রটাও সে রপ্ত করতে থাকে। এখন এরাগন চাষারা চোখে সবকিছু দেখতে পায়। তারা বিভিন্ন জায়গায় দূরের পাহাড় পর্বতে জিনিসগুলো জুম করে দেখতে পায়। এইসব কিছু দেখে এরাগন তো খুব বেশি খুশি হয়ে যায়, আনন্দ হওয়ারই কথা। কিন্তু হঠাৎই তারা দেখতে পায় রাজার সৈন্যরা ব্রুমের ওপর অ্যাটাক করতে যাচ্ছে। এটা দেখে এরাগন কোনো মতেই সহ্য করতে পারে না, কারণ এতদিনে ব্রুমের সাথে এরাগনের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। তার কাকা মারা যাবার পর ব্রুম তাকে আগলে রেখেছে, আর সিদ্ধান্ত নেয় এবার সে রাজাদেরকে নিঃশেষ করে দিবে। কিন্তু তার এই সিদ্ধান্ত ভুল হয়ে যায়, কারণ এই কাজ করতে গিয়ে চাষারা বেশ আহত হয়ে পড়ে। এরাগনের এমন ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ব্রুমও তার উপর ভীষণ রেগে যায়। এরপরে ব্রুমও প্রকাশ করে যে সেও একজন ড্রাগন আরোহী, তবে তার ড্রাগনটা মারা গেছে। আগে মানুষের ভেতরে কোনো হিংসা বা অহংকার ছিল না, কিন্তু এখন মানুষের ভেতরে হিংসা আর অহংকার ঢুকে গেছে, যার জন্য আজ এত কিছু হচ্ছে। তো এরাগনের মতো একজন ড্রাগন আরোহী তার ড্রাগনটাকে নির্মম ভাবে মেরে ফেলেছে, এবং এর ফলে পৃথিবীতে ড্রাগন আরোহীদের দিনও শেষ হয়ে আসছে। তো রাতে আবারও এরাগন আলিয়াকে স্বপ্ন দেখে। স্বপ্নের আলিয়া এরাগনকে বলে, আমাকে দরজা আটকে রেখেছে, একমাত্র তুমিই আমাকে এখান থেকে বাঁচাতে পারবে। এই স্বপ্ন ভাঙতে এরাগন আলিয়াকে বাঁচাতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়ে। এমন সময় তাকে পেছন থেকে ব্রুমো বাধা দেয়, কারণ তারা এখন গন্তব্যের প্রায় কাছে চলে এসেছে। সে সময় অন্য রাস্তায় যাওয়ার কোনো মানেই হয় না, এতে তাদের বিপদ বাড়তে পারে। কিন্তু এসব কথা এরাগন শুনতে না চাইলে ব্রুমো তাকে বোঝায়, তোমার অপেক্ষায় হাজারো মানুষ পথ চেয়ে বসে আছে, এমনকি হাজার মানুষ তাদের প্রাণ হারিয়েছে। শেষ পর্যায়ে চাষারাও তাকে ব্রুমের মতো বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাকে কেউই কোনো কথা বোঝাতে পারে না। শেষমেশ এরাগন তার ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে আলিয়াকে বাঁচানোর জন্য ছুটে যায়। কিছুক্ষণ পর চাষারা তাকে গিলিয়াতর নামে একটা পাহাড়ের উপর এনে নামিয়ে দেয়, আর এরপরই সে গুহার ভেতর ঢুকে পড়লো। সেখানকার এক যুবক এরাগনকে ফলো করে। এই সুযোগে এরাগন চাষারা চোখ ব্যবহার করে জুম করে আলিয়া কোথায় রয়েছে সেটা দেখে নেয়, এবং আলিয়াকে সে নিয়ে যেতে চাইলে আলিয়া
আলিয়া তাকে এখান থেকে এক্ষুনি চলে যেতে বলে, কারণ সেখানে ডার্জা তাকে ফাঁসানোর জন্য একটা ফাঁদ পেতে রেখেছে। ডার্জা আসতে সে তার ফাঁদে ফেসে যাবে। বলতে না বলতে ঠিক তখনই সেখানে ডার্জা চলে আসে আর তাকে ম্যাজিক করে কুপকাত করার চেষ্টা করে। নিজেকে বাঁচানোর জন্য এরাগন তার সাথে থাকা জাদু ব্যবহার করে, কিন্তু অধিক জাদু ব্যবহার করার ফলে সে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। ডার্জা যখন এরাগনকে শেষ করে দেওয়ার জন্য তার তীর ছুঁড়ে মারে, তখনই ব্রুম এসে নিজের প্রাণ নিয়ে এরাগনকে বাঁচিয়ে নেয়। চোখের সামনে ব্রুমকে এভাবে শেষ হয়ে যেতে দেখে এরাগন একটা তীর নিয়ে ডার্জার কপালে নিক্ষেপ করে দেয়। মুহূর্তের ভেতর ডার্জা কোথাও একটা হারিয়ে যায়, আর তারপর আলিয়া ওই ডার্জারের ফাঁদ থেকে মুক্তি পায়। তারপর এরাগন, আলিয়া, ব্রুম এরা তিনজন চাষারের পিঠে উঠে এখান থেকে নিরাপদ স্থানে পালিয়ে আসে। আর এরাগন মনে করে সে হয়তো ডার্জাকে চিরতরে শেষ করে দিয়েছে, তাদের আর কোনো চিন্তার কারণ নেই। কিন্তু তখন মৃত্যু সজ্জায় ব্রুম তাকে সাবধান করে বলে, ওটা হলো ডার্জার ছায়া, ছায়াকে কখনো শেষ করা যায় না, এই শক্তিকে শেষ করতে হলে ওর বুকে আঘাত করতে হবে। এ কথা বলে ব্রুম তার কাছে থাকা একটি তলোয়ার এরাগনকে দিয়ে দেয়। ব্রুমকে এভাবে মরে যেতে দেখে এরাগনের খুব কষ্ট হয়, তাই সে তার জাদু দিয়ে ব্রুমকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু তার ভেতরে জাদুর এখনো এত পাওয়ার ছিল না যে সে ব্রুমকে সুস্থ করে তুলতে পারবে। এরাগন তার এই ভুলের কারণে ব্রুমের কাছে ক্ষমা চায়। এত চেষ্টার পরেও সে ব্রুমকে বাঁচাতে পারে না। এরাগন নিজেকে দোষী মনে করে আর অনেক আফসোস করতে থাকে এবং চাষারা ব্রুমকে একজন ড্রাগন আরোহী হিসেবে সম্মান জানানোর জন্য তার পিঠে উঠিয়ে ঘুরিয়ে আনে এবং ব্রুমের লাশটা তার সমাধি করে রাখে। ঠিক সেই সময় চাষারা তার জাদু নিয়ে ব্রুমের সমাধিটাকে ক্রিস্টালে পরিণত করে দেয়, যাতে তার সমাধির কিছুই না হয়। তো যাই হোক, ব্রুমের কথা মতো তারা গার্ডেনে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং রওনা দিলে মাঝপথে হঠাৎ করে আলিয়া অসুস্থ হয়ে পড়ে, কারণ তার উপর ডার্জার বিষক্রিয়া জাদু করছে। এমন সময় চাষার ওই ছেলেটাকে এরাগনের সামনে এনে ফেলে দেয়, যে ছেলেটা এরাগনকে ফলো করেছিল। এই ছেলেটার নাম মৈঠাল। ছোটবেলায় রাজা তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। তারপর থেকে সে রাজাকে শাস্তি দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু সে এখনো পর্যন্ত রাজাকে মারার সঠিক পথ খুঁজে পাচ্ছিল না। আর যখন সে বুঝতে পারে ড্রাগন আরোহী আবারও এসেছে, তখন সে এরাগনকে ফলো করছিল। এরপর এরাগনকে মৈঠালের সাহায্য নিয়ে গার্ডেনে যেতে হবে, কারণ মৈঠাল এখানকার পাহাড় পর্বত গুলো খুব ভালো করে চেনে। তবে আলিয়ার অবস্থা এত খারাপ যে সে উঠতেই পারছিল না। তখন সে এরাগনকে ডেকে গার্ডেনে যাওয়ার পথ ম্যাজিক করে দেখিয়ে দেয়। এরপর তারা সিলেক্ট করে কোন পথে কিভাবে যাবে, তারা সেখান থেকে আবারও রওনা হয়। এদিকে রাজাও বুঝতে পেরে যায় তার সময় খুব সন্নিকটে, বিদ্রোহীরা যে কোনো মুহূর্তে তার উপর আক্রমণ করতে পারে, তাই সে সৈন্যদেরকে প্রস্তুত হতে পারে। মুহূর্তের মধ্যে আরবানদের এক বিশাল দল এরদোগানদের ঘিরে ধরে তাদেরকে পরাজিত করে দেয়। কোনো মতে এরাগনরা সেখান থেকে গার্ডেনে এসে পৌঁছায়। এরপর গার্ডেনের লিডারের সঙ্গে এরাগনের কথা হয়। তারা দ্রুত আলিয়াকে ওষুধ দিয়ে সারিয়ে তোলার ব্যবস্থা করে এবং মৈঠালকে তারা আটকাতে বলে, কিন্তু এটা করতে এরাগন তার চাষারা নিষেধ করে দেয়, কারণ সে তাদেরকে এতটা পথ আসতে সাহায্য করেছে। কিন্তু তখনই গার্ডেন লিডার বলে, এই মৈঠাল হলো ওই রাজার ছেলে, সে যে কোনো মুহূর্তে বিশ্বাসঘাতকতা করে, আমাদের সঙ্গে বেইমানি করতে পারে। এ কথা বলায় মৈঠাল নিজেকে প্রমাণ দেয় যে সে ছোটবেলা থেকে তার বাবার কাজকে ঘৃণা করে, এমনকি রাজার জন্য তাকে অনেক বড় রকমের শাস্তিও পেতে হয়েছে। এই বলে সে তার গায়ে একটা ক্ষত চিহ্ন সবার সামনে প্রদর্শন করে। এরপর মৈঠালকে এখান থেকে যেতে দেওয়া হয়। মৈঠাল যে ভালো এবং রাজার বিরুদ্ধে কাজ করছে সেটা এখান থেকে প্রমাণ হয়ে যায় এবং এরপর থেকে মৈঠাল এরাগনের সঙ্গেই থাকতে শুরু করে। এদিকে অনেক বছর পর ড্রাগন আরোহীকে পেয়ে গার্ডেনরা অনেক খুশি হয়। এরাগনকে তারা অনেক সেবা যত্ন করে। অন্যদিকে আলিয়াও সেবা যত্ন পেয়ে সুস্থ হয়ে ওঠে আর যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। চারপাশে যুদ্ধের ঘোষণা হয়ে যায়। কেমন একটা যুদ্ধের মতো পরিবেশ। গার্ডেনদের দলের লিডার হিসেবে এরাগনকে সিলেক্ট করা হয়। এটা চাষারা সিলেক্ট করে। এরাগন তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে সিলেক্ট করলে? আমার তো অনেক ভয় হয়। তখন চাষারা বলে, তোমার ভিতর ভালো মন দেখে আমি তোমাকে বেছে নিয়েছি। একজন লিডার হতে হলে আগে তাকে ভালো মনের অধিকারী হতে হবে, যেটা তোমার ভেতরে আছে। তাছাড়া ভয় থেকেই তো মানুষ সাহস সঞ্চয় করে, ভালো কিছু করে দেখায়। আমি জানি তুমি পারবে। এমনকি এতদিনে এরাগন আর চাষারার ভেতরে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন চাষারা তার মুখ থেকে আগুন বের করতে সক্ষম হয়েছে। শুরু হয় যুদ্ধ। যুদ্ধের দামামা বেজে উঠে চারিদিকে। এই ভয়ঙ্কর যুদ্ধে যখনই এরাগনরা আরবানদের হারিয়ে দেবে, ঠিক তখনই চলে আসে ডার্জার এক বিশাল সৈন্য বাহিনী নিয়ে। আর তখন চাষারা এরাগনকে তার পিঠে নিয়ে তার মুখ থেকে আগুন বের করে ডার্জারের সৈন্যদের মারতে শুরু করে। এটা দেখে গার্ডেনরা অনেক বেশি খুশি হয়। যখন দেখে ডার্জা হেরে যাচ্ছে, তখন সে আগুন দিয়ে
একটা ব্ল্যাক ম্যাজিক করে, চাষারাকে মারার জন্য একটা দানব তৈরি করে। এইভাবে শুরু হয় আরো এক লড়াই। দারজার আর এরাগন মুখোমুখি লড়াই করছে। আকাশে তারা উড়ে উড়ে লড়াই করছিল, আর গার্ডেন এবং সৈন্যরা মাটিতে লড়াই করছিল। লড়াইয়ের একটা পর্যায়ে চাষারা এরাগনকে না দেখতে পেয়ে বেশ বিচলিত হয়ে যায়। ঠিক তখনই এরাগন চাষার লেজের উপর থেকে লাফ দিয়ে দারজাকে ধরে ফেলে। এদিকে চাষারা বুঝতে পারে এরাগন এখনো ঠিক আছে। এরপর এরাগন তার হাতে থাকা তালোয়ার দিয়ে দারজারের বুকে আঘাত করে তাকে শেষ করে দেয়, আর দারজারের সাথে সাথে তার ব্ল্যাক ম্যাজিক সহ অন্যান্য সৈন্যরাও পরাজিত হয়ে যায়। ফাইনালি এরাগনরা বিজয়ী হয়। এই লড়াইয়ে গুরুতর আহত হয়ে পড়ে চাষারা আর এরাগন। সে সাথে কিন্তু দেখা যায় চাষারা অনেকটা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। তাই এরাগন তার ভেতরে হৃদয়টা নিয়ে নিতে বলে, আর ম্যাজিক করতে গিয়ে সেও সেন্সলেস হয়ে পড়ে। কিছুক্ষণ পর সেন্স ফিরলে এরাগন চোখ মেলে প্রথমেই তার সামনে মুইঠালকে দেখতে পায়। সে সাথে সাথে চাষারা আর তার সাথীরা কথা জিজ্ঞেস করে। তখন চাষার কথা বলাতেই সেখানে চাষারা চলে আসে, আর দেখতে পায় তারা দুজনেই সুস্থ। এরাগন চাষারাকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তাকে জড়িয়ে ধরে। এদিকে আলিয়া কোনো কিছু না বলে তার গ্রামে চলে আসে। এটা জানার পরে এরাগন সেখানে এসে আলিয়াকে জিজ্ঞেস করে, আমাকে না বলে তুমি কেন এখানে চলে এসেছো? আসলে এরাও দুজনই একে অপরের বেশ মায়ায় পড়ে গিয়েছিল। তখন আলিয়া বলে, আমি এসে আমার রাজ্যের সবাইকে সচেতন থাকতে বলবো, কারণ যে কোনো মুহূর্তে রাজা আবারও আক্রমণ করতে পারে। এখনো গ্যালবাট্রক্স বেঁচে আছে, আর তুমিও গার্ডেনের সবাইকে নিয়ে সাবধানে থেকো। তবে যাওয়ার আগে সে কথা দিয়ে যায় সে আবারও তার সঙ্গে দেখা করতে আসবে। এখানে একটা ইমোশনাল সিন ক্রিয়েট হয়। আসলে তারা হয়তো দুজন দুজনকে বন্ধু হিসেবে খুব বেশি পছন্দ করে ফেলেছে। অন্যদিকে দেখা যায় অ্যালবার্ট অরেঞ্জ কোনো মতেই এই যুদ্ধটাকে মেনে নিতে পারছে না, তাই তার ড্রাগনটাও গর্জে ওঠে। তার মুখ থেকেও আগুন বের হয়ে যায়। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল আবারও আরেকটা যুদ্ধ হতে চলেছে। তবে এখানেই এই মুভিটা শেষ করা হয়। হয়তো এর পরের পার্টে এরাগনের সাথে আবারও কোনো যুদ্ধে দেখানো হবে। আর যদি সেই পার্টটা আসে তাহলে আমি আবারও আপনাদের মাঝে এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাদের ভালোবাসা দিন। আপনারা আমার সঙ্গেই থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো গল্পের সাথে।